আমরা ক্লাসটা শুরু করছি। আগের দিন আমরা 0th ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে শুরু করছিলাম। তো আমরা বলেছিলাম যে এটা যদি এ হয়, এটা যদি সি হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে এ আর বি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আবার বি আর সি এরাও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কথাটার মানে হচ্ছে যে এ থেকে বিতে কোনো হিট ফ্লো হবে না, আবার বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে মানে বি আর সি এর মধ্যে কোনো হিট ফ্লো হবে না। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমি যদি এই এ আর সি কে টাচ করাই তাহলে এদের মধ্যেও কোনো হিট ফ্লো হবে না। তো এটা ছিল হচ্ছে আমাদের 0th ল অফ থার্মোডাইনামিক্স। এটার উপর বেস করে আমরা টেম্পারেচারের একটা কনসেপ্টকে আনতে চাইছি। আমরা একটা ডায়াগ্রাম আঁকছি। আসলে আমি ঠিক মনে করতে পারছি না আমি আগের ছবিটায় কিরকম করে এঁকেছিলাম। আমি একটু আমার মতো করে আরেকবার ছবিটা আঁকছি। এটা এ, এটা সি, এটা বি। এইরকম যদি ছবিটা হয় তবে এটা এ এর জন্যে আর এটা বি এর জন্য। এবার এই ছবিগুলো পেলাম কি করে সেই ছবিটার সম্পর্কে একটু বলছি। আমরা এই যে সিস্টেমটা আছে এ আর সি, আমরা আগেই বলেছি যে এ আর বি এর মধ্যে কোনো হিট ফ্লো হচ্ছে না, কিন্তু এই অবস্থাতেও আমরা এর প্রেসার ভলিউম চেঞ্জ করতে পারি।
যেমন একটা এক্সাম্পল হচ্ছে কিরকম, যে এইরকম একটা সিলিন্ডার আছে, তার উপরে একটা পিস্টন আছে। আমি এই গোটা জিনিসটাকে একটা হিট রিজার্ভারে ডুবিয়ে রেখেছি, আর এর ওপরে আমি অনেক ছোট 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 ওয়েট দিয়ে রেখেছি। আমি ইয়ার্কি করে বলি এগুলো হচ্ছে বাদাম ভাজা নে। তো আমি যদি একটা একটা করে এখান থেকে তুলে রাখি, তাহলে কি হবে, এই যে পিস্টনটা একটু ওপরের দিকে উঠবে। তো ওপরের দিকে ওঠা মানে কি, তার ভলিউম বেড়ে যাচ্ছে, এখানে প্রেশার কমে যাচ্ছে। তো আমি যদি এই রকম একটা জায়গায় আগে থাকি, এবার একটা ছোট ওয়েট তোলার পরে আমি একটু ওপরে উঠে গেলাম, এই রকম ভাবে এই গোটা কার্ভটা আমি খুঁজে পাবো এই ওয়েটগুলোকে একবার চাপিয়ে আবার নামিয়ে। এবার যদি আমি এই থার্মোস্ট্যাট যেটা আছে এটা যদি বেশি গরম করি, তাহলে আমি আর একটা কার্ভ পাবো। এই কার্ভটা ধরে নিচ্ছি, সেই বেশি টেম্পারেচারের মধ্যে আবার ওয়েটগুলোকে কম বেশি করিয়ে আমি এই কার্ভটা পাবো। ঠিক এই অবস্থাতে আমি যদি বি এর কথাটা ভাবি, তাহলে বি এর মধ্যেও আমি চেঞ্জ করে করে এই অবস্থাগুলো পেতে পারি। তো এদের এক কথায় আইসোথার্ম বলা হয়, এই যে গ্রাফগুলো, এদের এক কথায় আইসোথার্ম বলা হচ্ছে। এবারেতে আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে যে এই সিস্টেমগুলোকে আমরা আলাদা আলাদা করে নিয়েছি, নিয়ে এবার দুজনের মধ্যে যে রিলেশনটা হচ্ছে, যে প্রেশার ভলিউমের মধ্যে যে প্লটিংটা হচ্ছে, সেইটাকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে এইটার সঙ্গে এইটা করসপন্ড করে। যখন থার্মোস্ট্যাটটা এইখানে ছিল তখন এই গ্রাফটা পাচ্ছিলাম, তখন বিতে আমি এই গ্রাফটা পাচ্ছি। আবার যখন থার্মোস্ট্যাটটা এই গ্রাফের জন্য সেট করেছি, তখন বিতে আমি এই গ্রাফটা পেয়েছি। তো তার মানে বোঝাই যাচ্ছে এখানে কোনো একটা জিনিস কমন আছে, এটা চেঞ্জ করে যদি ওটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি সেই জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে টেম্পারেচার। তো এইভাবে জিরোয়েথ ল থেকে আমরা একটা টেম্পারেচারের কনসেপ্ট পেতে পারি। ঠিক আছে, এরপর আমরা বেশ কিছু ডেফিনেশনের মধ্যে চলে যাব। এই ক্লাসগুলো খুব ভাইটাল, কারণ এগুলো না হলে পরে আর বোঝা যাবে না কি বলতে চাইছি। প্রথমটা হচ্ছে যে থার্মোডাইনামিক সিস্টেম বলতে আমরা কি বুঝি। একটা কোনো জায়গা যার মধ্যে ম্যাটার আছে, এইখানে আমার হিট যদি ঢোকে বা হিট যদি বেরিয়ে যায়, এর ওপরে কি এফেক্ট হবে সেটা আমি স্টাডি করতে চাইছি। তো যে জায়গাটার ঘিরে আমি স্টাডিটা করতে চাই, সেই জায়গাটাকে আমি বলবো থার্মোডাইনামিক সিস্টেম। বোঝা গেল যে আমি একটা জায়গার মধ্যে হিটের এফেক্টটা দেখতে চাই, সেই জায়গাটাই হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। আর এর চারিদিকে একটা জায়গা আছে, যে জায়গাটা একে ইনফ্লুয়েন্স করছে, যে জায়গাটার টেম্পারেচার হোক বা যাই হোক, ওর মেটেরিয়াল হোক, তার জন্য এর যে হিটিং এফেক্ট সেটা মডিফাইড হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা বলবো নেবারহুড। এই জায়গাটাকে
সারাউন্ডিংও বলতে পারি আমরা। তাহলে জিনিসটা বোঝা গেল যে যে জায়গাটার মধ্যে আমি থার্মোডাইনামিক্সে যে হিটের এফেক্টটা বুঝবো সেই জায়গাটাকে বলবো থার্মোডাইনামিক সিস্টেম, আর এই সিস্টেমকে ইনফ্লুয়েন্স করতে পারে তার চারপাশের যে জায়গাটা তাকে আমরা বলবো সারাউন্ডিং। ঠিক আছে, তো এর উপরে বেস করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলটা কিন্তু প্রমাণ করবে যে এটা ঠিক এর চারপাশের জায়গা না হলেও হতে পারে, দূরবর্তী কোনো জিনিসও হতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে একটা গ্লাস হাউস, একটা গ্রিন হাউস। এই গ্রিন হাউসটা কি না, এটা একটা কাঁচের বাড়ি, এর মধ্যে সমস্ত গাছপালাগুলো আছে। তো এর ভেতরের যে টেম্পারেচার সেটা বাইরের থেকে অনেক বেশি। এটা আমরা বুঝতে পারি হয়তো অনেকের যারা আর কি এমনি ধরো গরমকালে দরজা জানলা বন্ধ আছে এমন যদি গাড়ির মধ্যে ওঠা যায়, তাহলে প্রথমেই দেখা যাবে বাইরের থেকে ভেতরের টেম্পারেচার অনেক বেশি, কারণ গাড়ির জানলা বা সামনে উইন্ডস্ক্রিনের যে কাঁচটা থাকে সেটা খুব মোটা থাকে, যার জন্যে এখানে হিট যেটা, সেই হিটটা যেটা ঢুকলো সেটা আর বেরোতে পারে না, যার জন্য গাড়িটা প্রথমে ভীষণ গরম থাকে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে এই গ্রিন হাউসটা যদি আমি থার্মোডাইনামিক সিস্টেম বলি, তাহলে এর সারাউন্ডিং কি হবে? অবভিয়াসলি এর চারপাশের যে জায়গাটা সেটা খুব ম্যাটার করছে না, কারণ ওর থেকে এর টেম্পারেচারটা বেশি। এর টেম্পারেচারটা কেন বেশি না, অনেক দূরে সান বসে আছে, সে এখান দিয়ে রে পাঠাচ্ছে, তাহলে ওই সানই একে গরম করছে। তাহলে এর যে সারাউন্ডিং সেটা হচ্ছে সানটা। কাজে আমি একটু আগেই বলছিলাম যে সারাউন্ডিং মানে সিস্টেমকে ঘিরে থাকতে হবে এমন কোনো সবসময় ব্যাপার না, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আমার ডেফিনেশন অনুযায়ী যাব, যে জায়গাটুকুর মধ্যে আমি হিটের এফেক্ট অবজার্ভ করব সেই জায়গাটাকে বলবো থার্মোডাইনামিক সিস্টেম, আর এই থার্মোডাইনামিক সিস্টেমকে ইনফ্লুয়েন্স করতে পারবে যে, সেই হচ্ছে এর সারাউন্ডিং। ঠিক আছে, এবার আমরা এই সারাউন্ডিং আর এই যে থার্মোডাইনামিক সিস্টেম এর মাঝখানে যে সেপারেশনটা আছে সেই সেপারেশনটাকে আমরা অনেক রকম নাম দিতে পারি। আমরা বলতে পারি যে এটা একটা ওয়াল, এটাকে আমরা একটা ওয়াল নাম দিতে পারি। হ্যাঁ, যা খুশি, এটা মানে এই সেপারেশনটা একটা খুব ভাইটাল ব্যাপার। কেন ভাইটাল ব্যাপার এক্ষুনি বোঝা যাবে। বাবা, এত দেরি সব! আচ্ছা, কিরকম ভাবে আমরা ক্লাসিফাই করব না, আমি এমন একটা সিস্টেমের কথা ভাবছি যেখানে এই সিস্টেম থেকে সারাউন্ডিং এর মধ্যে কোনো হিট যেতে পারবে না, বা সারাউন্ডিং থেকে কোনো হিট এখানে ঢুকতে পারবে না। তো এরকম যদি হয় তাহলে ওয়ার্ল্ডটাকে কিরকম হতে হবে? ওয়ার্ল্ডটাকে হতে হবে এমন যে সে কোনো রকম ভাবে এর মধ্যে দিয়ে একটা এমন একটা মেটেরিয়াল দিতে হবে, হিট ইনসুলেটিং মেটেরিয়াল, যার মধ্যে দিয়ে হিট ঢোকা বা বেরোনো যেটা সেটা পসিবল নয়। এই ধরনের যে ওয়াল, সেই ওয়ালটাকে আমরা বলবো হিট ইনসুলেটর বা অ্যাথার্মিক। এই ওয়ালটার নাম অ্যাথার্মিক ওয়াল বা হিট ইনসুলেটর। এই ধরনের যদি সিস্টেম হয় তবে আমরা তাকে বলবো আইসোলেটেড সিস্টেম। তাহলে আইসোলেটেড সিস্টেম কাকে বলছি আমরা? যে সিস্টেম আর তার সারাউন্ডিং এর মধ্যে কোনো হিটের আদান প্রদান হবে না। কেন হবে না? কারণ এই যে বাউন্ডারিটা আছে, থার্মোডাইনামিক সিস্টেমের বাউন্ডারিটা আছে, সেটা এমন একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে
যে তার মধ্যে দিয়ে কোনো রকম হিট পাস করতে দেয় না, না ঢুকতে দেবে না এখান থেকে বেরোতে দেবে। সেই জন্য এই সিস্টেমটাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। আইসোলেট কথাটার মানে তোমরা জানো, যে এখান থেকে একে একদম আলাদা করে রাখা আছে। সেই রকম এই সিস্টেমও যেন সারাউন্ডিং এর মধ্যে থেকেও আলাদা, কারণ ও নিজের মধ্যেই যা হিট আছে সেটা রেখে দিচ্ছে, বা সেখান থেকে কোনো হিট ঢুকতেও দিচ্ছে না, বেরোতেও দিচ্ছে না। এবার নেক্সট যেটা, এই ওয়ালটার যে নাম সেটাকে বলবো আমরা ডায়াথার্মিক ওয়াল। ডায়াথার্মিক ওয়াল মানে কি, যে এর মধ্যে দিয়ে হিটটা ঠিকই ঢুকতে বেরোতে পারবে, কিন্তু কোনো মেটেরিয়াল পার্টিকেল সিস্টেম থেকে সারাউন্ডিং আসবে না, সারাউন্ডিং থেকে সিস্টেমে যাবে। বোঝা গেল? যেমন হচ্ছে আমি হয়তো একটা খুব ভালো কপারের একটা পাতলা একটা ওয়ালওয়ালা একটা পাত্র রেখেছি, তাহলে কি হবে, কপার যেহেতু খুব হাইলি কন্ডাক্টিং, কাজে তাকে যদি আমি গরম জলের মধ্যে ডোবাই তাহলে এইখান থেকে হিট ভেতরে ঢুকবে, বা যদি ঠান্ডা জলে ঢোকাই তাহলে ভেতর থেকে হিটটা বেরিয়ে আসবে কপার ওয়ালের মধ্যে দিয়ে। কিন্তু ম্যাটার কিন্তু বেরোবে না, এই জল এর মধ্যে ঢুকবে না, এর মধ্যে যেটা আছে সেটাও বেরিয়ে আসবে না। এই ধরনের যে ওয়াল, তাদের নাম দিলাম আমি ডায়াথার্মিক ওয়াল। আর এই ডায়াথার্মিক ওয়াল আছে যে সিস্টেমের, তাদের আমি একটু ভুল লিখেছি, হ্যাঁ ঠিক আছে, তাদের বলা হবে ক্লোজড সিস্টেম। মনে থাকবে, এদের বলা হচ্ছে ক্লোজড সিস্টেম। এরপরেতে আমরা পরেরটা দেখছি, যেখানে ও ম্যাটার এবং হিট দুটোই এক্সচেঞ্জ করতে পারবে। প্রশ্ন উঠতে পারে তাহলে ওয়ালের দরকার কি? ওয়াল তো হচ্ছে বাধা দিচ্ছে, এখন ওয়াল যদি না থাকে তাহলে ওরা নির্বিঘ্নে মিশে যাবে, তাহলে আর আমার ওয়াল রেখে দরকার কি? কিন্তু ওয়ালটা থাকে এই কারণে যে অত সহজে হিট বা মেটেরিয়াল সে এইখান থেকে এখানে বেরোতে পারবে না বা ঢুকতে পারবে না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে কি দিয়ে, যেমন হচ্ছে আমরা পার্চমেন্ট কাগজ বলতে পারি। আগেকার দিনের যে নোটগুলো হতো, সেই নোটগুলো পার্চমেন্ট কাগজের হতো, ওরা কিছুটা জল সহ্য করতে পারত। তারপরে হচ্ছে ফিশ ব্লাডার, মানে মাছের যে পট কাটা আছে, সেইগুলো সমস্ত হচ্ছে একটা সেমি পারমিয়াবল মেমব্রেন। হ্যাঁ, এদের বলা হয় পোরাস ওয়াল। এই ধরনের যে সিস্টেম, তাদের আমরা বলবো ওপেন সিস্টেম। তাহলে থার্মোডাইনামিক্সে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম তিন রকমের হয়। একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, যেখানে থার্মোডাইনামিক সিস্টেমটা একটা হিট ইনসুলেটর দিয়ে একেবারে র্যাপ করে রাখা আছে, যেখান থেকে কোনো হিট ঢুকবে বেরোবে না, কোনো ম্যাটার ঢুকবে বেরোবে না। আবার যদি আমি ম্যাটারকে আটকে শুধু হিটটাকে ঢুকতে দিই, সেটা হয়ে যাবে ক্লোজড সিস্টেম। আর যদি আমি দুটোকেই আমরা আদান প্রদান করি, সেটাকে আমরা বলবো ওপেন সিস্টেম। আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক সিস্টেম কি সেটা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেল। এবার হচ্ছে আমরা একটু বাস্তব উদাহরণ চাই। আমি তো বলেছি এটা হচ্ছে একটা জায়গা যেখানে হিটের এফেক্টটা বুঝতে পারবো, কিন্তু কার ওপর সেটার তো একটু ধারণা চাই। প্রথম যে সিস্টেমটার কথা বলবো আমরা, তার নাম ফিজিক্সে বলা হয় হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। এটা কেমিস্ট্রি যারা পড়েছে তাদেরকে এটা বলা হবে কেমিক্যাল সিস্টেম। হ্যাঁ, যে নামেই ডাকা হোক ওটা একই ব্যাপার। আমি একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম বা কেমিক্যাল সিস্টেমের আমি একটা ছবি আঁকি। এই ছবিটা আমার একটা পেটেন্ট ছবি, আমি সর্বত্র এই ছবিটাই ইউজ করি। থার্মোডাইনামিক্সের যে কোনো জায়গায় আমি এই ছবিটা ইউজ করি। ছবিটা সম্পর্কে আমি একটু পরিচয় করিয়ে দিই প্রথমে।
এটা হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটা কি দিয়ে তৈরি? না, এর যে সাইডটা আছে এই সাইডটা পুরোপুরি হিট ইনসুলেটর দিয়ে তৈরি। তার মানে এই সাইড দিয়ে কোনো হিট ঢুকবেও না, বেরোবেও না। কিন্তু এর যে তলারটা, বটম সাইড, এইটা কিন্তু হাইলি কন্ডাক্টিং, হয়তো কপার দিয়ে তৈরি। তাহলে এখান দিয়ে হিটটা চট করে ভেতরে ঢুকতে পারবে, আবার এখানকার হিটটা বেরিয়ে আসতে পারবে। এইটা হচ্ছে একটা পিস্টন। এই পিস্টনটা এইটা পাত্রটার ওপরে নিচে উঠতে নামতে পারবে যদি আমি এই ওয়েটটাকে কম বেশি করি। ওয়েটটা যদি বাড়িয়ে দিই তাহলে পিস্টনের উপর প্রেশার বাড়বে, ফলে ও নিচে নেমে যাবে। আমি যদি ওয়েটটা কমিয়ে দিই তাহলে পিস্টনটা হালকা হয়ে যাবে, তাহলে এটা ওপর দিকে উঠে যাবে। এই যে সিস্টেমটা দেখা যাচ্ছে, এই সিস্টেমটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। এবার নেক্সট একটা সিস্টেমের কথা আমি ভাবছি। এই যে ছবিটা, এটা আমি মানুষের চোখ আঁকতে চাইনি, এটা হচ্ছে থার্মোকাপল। দুটো তার আছে, এই দিকেরটা কপার, এই দিকেরটা ধরা যাক আয়রন। এই প্রান্তটা জুড়ে জুড়ে দেওয়া আছে, এই প্রান্তটাও জুড়ে জুড়ে দেওয়া আছে। এবার আমি করলাম কি, এর মধ্যে একটা ইলেকট্রিক সেল বসিয়ে দিলাম, তাহলে এখান দিয়ে কারেন্ট যাবে। আমরা জানি যে তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তারটা গরম হয়ে যায়, কিন্তু এখানে মজাটা দেখব যে এইখানে একটা এন্ড বেশি গরম হবে, আর একটা এন্ড সেটা ঠান্ডা হয়ে যাবে, নর্মাল টেম্পারেচারের থেকেও ঠান্ডা হবে। তাহলে এই যে আমাদের থার্মোডাইনামিক সিস্টেম, তার মানে কি, আমরা তো একটা কারেন্ট দিয়েছিলাম কিন্তু টেম্পারেচার তো পাল্টে গেল, তাহলে এটা একটা থার্মোডাইনামিক সিস্টেমের আন্ডারে চলে এসেছে। তো এইটাকেই আমরা বলবো যে পেল্টিয়ার এফেক্ট। এই পেল্টিয়ার এফেক্টের জন্য এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম। এটা হলো আমাদের এক্সাম্পল নাম্বার 2। পরের এক্সাম্পলটা হচ্ছে ইলাস্টিক স্ট্রিং বা ধরা যাক এটা একটা লোহার একটা সরু ওয়্যার। তো এর ওপরে আমি একটা ওয়েট চাপিয়ে রেখেছি, অফকোর্স এই ওয়েটটা হচ্ছে ভ্যারিয়েবল, কম বেশি করতে পারি। তাহলে এখানে যদি আমি একটা ভারী ওজন চাপাই তাহলে তারটা কী হবে, বড় হবে, কিছুটা নেমে যাবে। এবার যদি আমি কিছুটা এর ওয়েট কমিয়ে দিই তখন কি হবে, এটা একটু ওপরের দিকে উঠে যাবে। যদি ওয়েট বাড়িয়ে দিই এটা নিচে নামবে। কিন্তু সেই সঙ্গে একটা ব্যাপার হবে, যদি আমি এটাকে নিচে নামিয়ে দিই একটু বেশি ওয়েট দিয়ে, তাহলে দেখা যাবে যে ওখানে যেন একটা এক্সপ্যানশনের মতো ব্যাপার হচ্ছে, সেই এক্সপ্যানশন করার ফলে একটু ঠান্ডা হয়ে যাবে। আবার যদি এটা একটু কমিয়ে দিই এটা ওপরে উঠে যাবে, একটু কম্প্রেশনের মতো ব্যাপার হবে, সেখানে আবার একটু গরম হয়ে যাবে। তাহলে এইখানেও একটা সিস্টেম দেখতে পাচ্ছি, যেটা কিন্তু টেম্পারেচার যেটা সেটা কম বেশি হয় যদি আমাদের এই তারের টেনশন যেটা সেটা কম বেশি হয়। ঠিক যেমন করে আমরা প্রেসার ভলিউমের সঙ্গে টেম্পারেচারের একটা সম্পর্ক পাই, এখানেও ঠিক একইভাবে স্ট্রেস আর স্ট্রেন, বা আরও যদি আমি ফান্ডামেন্টাল লেভেলে নামি, তাহলে হচ্ছে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি আর যেটুকু তারের দৈর্ঘ্য বেড়েছে বা কমেছে, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে আমাদের একটা থার্মোডাইনামিক সিস্টেম। কারণ এখানে টেম্পারেচারটা কম বেশি হচ্ছে, এটা একটা ইনভলভ, যার জন্য এই ঘটনাটা ঘটছে।
আচ্ছা, সবাইকে একটু বলছি যে আজকে যেটা হলো ওর একটা স্ক্রিনশট একটু পাঠিয়ে দিস আমাদের গ্রুপের মধ্যে। আচ্ছা, এটা হলো আমাদের সেকেন্ড সিস্টেম। থার্ড সিস্টেম যেটা, সেটা হচ্ছে মেল্টিং অফ আইস। মানে আমার কাছে একটা বরফ আছে এক টুকরো, এটাকে আমি করেছি কি, একটা টামলার ফুল অফ ওয়াটার তার মধ্যে রেখেছি, তাহলে দেখবো যে বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে। তাহলে এখানেও এইটাকে যদি আমি থার্মোডাইনামিক সিস্টেম বলি, তাহলে এর চেঞ্জ অফ স্টেট হচ্ছে, যদিও টেম্পারেচার হয়তো সেম থাকছে, কিন্তু এটাও হচ্ছে আমাদের কাছে একটা থার্মোডাইনামিক সিস্টেম। একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি আছে, আমি যদি এটাকে অন করে দিই, এখানে একটা সুইচ আছে, আমি যদি অন করে দিই তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেলে এটা গরম হয়ে যাবে, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে একটা হিট ডেভেলপ করছে। তো এটাও তাহলে একটা থার্মোডাইনামিক সিস্টেম, যেখানে ব্যাটারি থেকে কারেন্টকে আমি নিয়ে নিচ্ছি। উল্টোটাও থার্মোডাইনামিক সিস্টেম, আমি যখন ব্যাটারিকে চার্জ করছি সেটাও একটা থার্মোডাইনামিক সিস্টেম। আমি একটা টেস্ট টিউবের মধ্যে কিছু প্যারাম্যাগনেটিক সল্ট রেখেছি। এবার আমি যদি ওকে ম্যাগনেটাইজড করি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে, তাহলে দেখবো যে এর যে টেম্পারেচার সেটা কমে বেড়ে যাচ্ছে। আবার যদি আমি ডিম্যাগনেটাইজ করি তাহলে যেন ওটা এক্সপ্যান্ড করছিল, ঠান্ডা হয়ে যাচ্ছে ওটা। এই যে ঘটনাটা, যেখানে আমাদের টেম্পারেচারের কম বেশি হচ্ছে শুধুমাত্র এই ম্যাগনেটিক ফিল্ডের কম বেশি করে, তো এটাও একটা থার্মোডাইনামিক সিস্টেম। এরকমভাবে আমি আরও একটা থার্মোডাইনামিক সিস্টেমের কথা বলছি। এটা একটা তারের ফ্রেম, আর এইটা একটা লুজ তার, যেটাকে আমি স্লাইড করে নামাতে পারি, ওঠাতে পারি। এটাকে একটা সাবান জলের মধ্যে ডোবানো হয়েছে, যাতে এখানে একটা সোপ সলিউশন হয়ে যায়। এই অবস্থায় আমি যদি তারটাকে ধরে আস্তে আস্তে টানি, তাহলে কি হবে, এর যে এরিয়া সেই এরিয়াটা বেড়ে যাবে। এরিয়া বেড়ে গেলে কি হচ্ছে, আমাকে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স করতে হচ্ছে, তার মানে এখানে গরম হয়ে যাবে। আবার যদি আমি এটাকে ছেড়ে দিই, এটা তো ওপরের দিকে উঠে যাবে, তখন ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হবে, সেই অবস্থায় এটা দেখা যাবে যে ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে এটাও একটা থার্মোডাইনামিক সিস্টেম। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম কি, তার সারাউন্ডিং কি, আর তার যে বাউন্ডারি সেই বাউন্ডারিটা কত রকম হতে পারে। এবার থার্মোডাইনামিক সিস্টেম কি, এটা আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে এরা এরা থার্মোডাইনামিক সিস্টেম হতে পারবে। এরা ছাড়া আরও অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করতে পারি। একটাই কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে যে এতে হিটের একটা ব্যাপার থাকতে হবে, আর হিট বা টেম্পারেচার এখানে ইনভলভ হতেই হবে। আচ্ছা, এবারে আমরা নেক্সট ধাপে যেতে পারবো। আমরা জানি যে হয়তো আমি একটা ফুটবল খেলা দেখছি, তো আমাদের মনে হলো যে এই ফুটবল খেলাটা যদি একটা গেম করা যেত তাহলে কি হতো। তাহলে এই যে প্লেয়ারগুলো, তাদের যে কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটগুলোকে আমাকে চেঞ্জ করতে হতো।
এই যে কোঅর্ডিনেট গুলো, এই কোঅর্ডিনেট গুলো হচ্ছে আসল ব্যাপার, যে প্লেয়ারটা এইখানে আছে। এটা বোঝাতে হলে কি হবে, তো এই পয়েন্টটার একটা কোঅর্ডিনেট আছে, এটাকেই বলবো আমরা স্টেট অফ দ্য প্লেয়ার। ও কোথায় আছে, ও যদি দৌড়ে এইখানে চলে যায় তাহলে ওর স্টেট পাল্টালো, ওর যে পজিশন সেটা পাল্টালো। থার্মোডাইনামিক্সে আমরা তো বলেছি যে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারটা আমরা নেব। বাহ, এই আমার তো শেষ হতে চললো রে ক্লাস, এখন কে কে ঢুকছে সব। আসলে আমার তো জুমে ক্লাস মানে 40 মিনিট, অলরেডি আমি ওয়ার্নিং খেয়ে গেছি যে তোমার 10 মিনিটের কম সময় আছে, কাজে আমি খুব তাড়াতাড়ি একটু পড়াবার চেষ্টা করছি। তো এ যদি সরে যায় ওর কোঅর্ডিনেট পাল্টে যাবে। তো থার্মোডাইনামিক সিস্টেম, এর যদি আমি একটু লেন্থটা কমাই বাড়াই তাহলে কি চেঞ্জ করবে, তো তার যে কোঅর্ডিনেটসগুলো হবে সেটা অবভিয়াসলি এই কোঅর্ডিনেটের থেকে আলাদা হবে। আচ্ছা, আমি আবার বলেছি হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, যেটা আমি খুব ইউজ করি, সেই হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ছবিও আমি এখানে দেখিয়েছি। সেই সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এই তিনটে হচ্ছে ওদের প্যারামিটার। এই তিনটে হচ্ছে যদি আমি জানি তাহলে সিস্টেমটার সব কিছু জেনে যাব। তো ওই জন্য এদের বলা হচ্ছে থার্মোডাইনামিক স্টেট ভ্যারিয়েবল। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাকে প্রেশার, ভলিউম, টেম্পারেচার তিনটে জানতে হয় না, দুটো জানলেই হয়। কেন না, তার কারণ হচ্ছে আমরা যে সম্পর্কটা জানি পিভি ইকুয়ালস টু আর টি, আমি যদি পি জানি, আমি যদি টি জানি, তাহলে অবভিয়াসলি আমি ভি বের করে ফেলবো। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে থার্মোডাইনামিক স্টেট অফ এ সিস্টেম, হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, সেটা প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এর মধ্যে যে কোনো দুটো যদি কেউ আমাকে বলে দেয় তাহলেই আমি বলে দেবো যে কত এস থার্মোডাইনামিক স্টেট। বোঝা যাচ্ছে? সেই রকম যদি আমার কাছে একটা সারফেস ফিল্ম থাকে, এইখানে যেটা থার্মোডাইনামিক প্যারামিটার হবে সেটা হচ্ছে জি, এটা এটা যে এরিয়াটা, আর এর যে এরিয়া মানে হচ্ছে যে দু পিঠের এরিয়াই ধরবো এখানে, আর সেই সঙ্গে হচ্ছে সারফেস টেনশন। বলে রাখা ভালো যে সারফেস টেনশনও কিন্তু কনস্ট্যান্ট না, ওটাও কিন্তু ইয়েতে কম বেশি হয় আর কি। টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে যায়, টেম্পারেচার কমলে সারফেস টেনশন বেড়ে যায়। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে, কে কে ভ্যারিয়েবল। সেরকমভাবে আমি যদি একটা ওই রড, একটা ওয়্যারের মাথায় আমি যদি একটা ভারী একটা ওয়েট ঝুলিয়ে দিই তাহলে কী হবে, এটা নেমে যাবে। তো সেক্ষেত্রে থার্মোডাইনামিক স্টেট যে পাল্টালো, কি পাল্টালো, তার লেন্থ পাল্টালো। এটা আমি যদি মনে আছে যে ওয়েটটাকে একটু আমি বেশি করে দিলাম, তারটা লেন্থ একটু বেড়ে গেল। তার মানে কি, লেন্থটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর যে ফোর্সটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর একটা ভ্যারিয়েবল। তো এইভাবে আমরা বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমের জন্য এক একটা করে ভ্যারিয়েবল আমরা বের করব। যেমন প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইচ আর এম, এরা হচ্ছে আমাদের দুটো ভ্যারিয়েবল, আর সেই সঙ্গে টি তো আছে। আচ্ছা, আমি আজকে এখানে শেষ করব, আমার তো প্রায় শেষ হয়ে এসছে। তো কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে একটু বলা যেতে পারে। স্যার আপনার ক্লাসটা কি জুম ছাড়া অন্য কোনো মানে প্ল্যাটফর্মে হতে পারে, যেমন গুগল মিটে? জুমে স্যার আমার খুব একটা সমস্যা সমস্যা হচ্ছে। আছে, আমার একটা সমস্যাটা হচ্ছে যে আমি এই ক্লাস সেশনটাকে রেকর্ড করি, তো যেটা গুগল মিট যেটা, সেটা জানি সেই যে ফ্রি ভার্সানে ওটা রেকর্ড করা যায় না, যার জন্য আমি জুম ছাড়া অন্য কোনো মিটে যাই না।
যদি কলেজ আমাকে যিশু তোরা কেনে, আমাকে যদি তার একটা কপি দেয় যেটা দেওয়ার কথা হচ্ছে, আমি নিশ্চয়ই গুগল মিটে সরে যাব। কিন্তু গুগল মিট যতদিন না পর্যন্ত রেকর্ড করতে দিচ্ছে আমার কিন্তু যাওয়া সম্ভব না। আচ্ছা, আর কারোর কিছু বক্তব্য আছে দেখ? ঠিক আছে, তাহলে আমি এখানে মিটিংটা এন্ড করছি। আবার পরের ফ্রাইডে আমরা চলে আসবো। আর পড়াশোনা কর, যদি না বুঝতে পারিস তাহলে বলবি।